প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমি আবারও তোমাদেরকে আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করো। তোমাদেরকে আমি পড়াচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আশা করি যে পিছনের নিয়মগুলো দিয়েছিলাম সবাই বুঝতে পেরেছো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করিয়েছি, ডিগ্রি করিয়েছি, ভয়েস চেঞ্জ করিয়েছি। এখন আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই বিষয়ে কথা বলবো, উদাহরণ এবং নিয়ম। সবাই বোর্ডে দিয়ে খেয়াল করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা দ্বারা কোনো কিছু স্বীকৃতি বোঝায়, মানে হাবোধক যেটা বোঝায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স means the sentences which are used to describe any general action, event, expression, and so on. তার মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে কি বোঝাচ্ছে একটু খেয়াল করে সবাই দেখো। অ্যাফার্মেটিভ মিন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিন্স the sentences which are used to describe any general action, event, expression, and so on. তার মানে যে সেন্টেন্স দ্বারা আমাদের দৈনন্দিন জীবনের বা দৈনন্দিন ঘটনাবলীর কি স্বীকৃতি বোঝায় বা স্বাভাবিকভাবে যেগুলো আমরা প্রকাশ করি সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানেই হচ্ছে কি সেন্টেন্সের অর্থ ঠিক রেখে তারপরে তোমাকে পরিবর্তন করতে হয়। অর্থ কিন্তু পরিবর্তন হলে সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে না, সেটা কনভার্সন অফ সেন্টেন্স হয়ে যায়। তবে তোমাদের যে সিলেবাসে থাকে তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে কি অর্থ ঠিক রেখে তোমাকে নেগেটিভ করতে হবে। মানুষটি লম্বা, এটি যদি আমি বলি তাহলে মানুষটি খাটো না, তার মানে হচ্ছে মানুষটি লম্বা। আমি যদি এটা ট্রান্সফরমেশন করতে গিয়া লিখে ফেলি বা বলি মানুষটি লম্বা, এর নেগেটিভ যদি বলি মানুষটি লম্বা না, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। অর্থ চেঞ্জ করা যাবে না, অর্থ ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে? ট্রান্সফরমেশন করতে হবে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। যা হোক না কেন একটু খেয়াল করো, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে একটু দেখে নিচ্ছি আমরা। যেটা দ্বারা দৈনন্দিন জীবনের আমাদের নেগেটিভ কিছু বোঝায়, মানে নাবোধক কিছু বোঝায়, অস্বীকৃতিমূলক কিছু বোঝায়, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স means the sentences which are used to express the negative acts, event, or expression, and so on. তার মানে which are express যেটা প্রকাশ করে the negative act, মানে কি নাবোধক কাজ, ঘটনা, প্রকাশনা, and so on, অন্য কোনো কিছু। তার মানে হচ্ছে যে নেগেটিভ যখন বুঝাবে, তার মানে অস্বীকৃতিমূলক যখন বুঝাবে তখন সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর যখন স্বীকৃতিমূলক বুঝাবে তখন সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা হয়। প্রথমতই আসো আমরা নিয়ম দেখব। আমি তোমাদেরকে বোর্ডে নিয়ম লিখব,
এবং নিয়ম লিখব এবং দেখা যাচ্ছে যে আমি নিয়ম লিখব এবং উদাহরণ দিব। খেয়াল করো সবাই, দেখো অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয়, আমি আবার বলছি কথাটা, রিপিট করতেছি, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয় তখন নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে কি বসে? নাউন ভার্ব বসে। তাহলে ব্যক্তি বোঝালে ব্যক্তি বোঝালে কি বসে? অনলি এর পরিবর্তে কি বসে? নাউন ভার্ব। কি বসে? নাউন ভার্ব বসে। তাহলে অনলি এর পরিবর্তে কি বসে? নাউন ভার্ব বসে যখন কি বোঝানো হয়? যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে খেয়াল করো একটি উদাহরণ, অনলি ইয়োর ব্রাদার ক্যান ডু ইট। অনলি ইয়োর ব্রাদার ক্যান ডু ইট, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এই অনলি এর পরিবর্তে শুধু কি বসাবো? নাউন ভার্ব। ইয়োর ব্রাদার ক্যান ডু ইট। তাহলে অনলি এর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসবে? নাউন ভার্ব বসবে যদি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়। এবার খেয়াল করো, অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ না করে, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে আমাদের কি লিখতে হবে? অনলি এর পরিবর্তে আমাকে নাথিং বাট লিখতে হবে। কি লিখতে হবে? নাথিং বাট। সবাই একটি উদাহরণ খেয়াল করো। তাহলে বস্তু বা বস্তুবাচক শব্দ হলে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। কি বসবে? নাথিং বাট বসবে। অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। একটি উদাহরণ দেখো, দ্য ম্যান has only 2 tickets. The man has only 2 tickets. আচ্ছা, এখানে অনলি দ্বারা কি বোঝানো হচ্ছে? বস্তু, দ্যাট মিন্স টিকেটস কে বোঝানো হচ্ছে। তাহলে অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো। তাহলে নেগেটিভ করলে কি হবে? দেখো, the man has nothing but তাহলে অনলি এর পরিবর্তে কি বসলো? নাথিং বাট। তাহলে the man has nothing but 2 tickets. তাহলে অনলি দ্বারা বস্তুকে বোঝালে অনলি এর পরিবর্তে কি বসবে? নাথিং বাট বসবে। এবার খেয়াল করো, অনলি দ্বারা যখন সংখ্যাবাচক কোনো কিছু বোঝায় বা সংখ্যাবাচক শব্দ বোঝায় তখন অনলি এর পরিবর্তে আমাদের নট মোর দ্যান, নট লেস দ্যান বা নট লেস দ্যান বসাতে হবে। কি? সংখ্যা বোঝালে নট লেস দ্যান বা নট মোর দ্যান বসাতে হবে। কি বসাতে হবে? নট লেস দ্যান বা নট মোর দ্যান বসাতে হবে। একটি উদাহরণ দেখে নিচ্ছি আমরা। খেয়াল করো, একটি উদাহরণ দেখো, হি গট only 45% marks in English. He got only 45% marks in English. তাহলে এখানে আমাকে কি করতে হবে? এটাকে নেগেটিভ করতে হলে he got not less than
less than he got, এই only এর পরিবর্তে কি বসালাম, not less than। not less than না বসিয়ে আমরা কি বসাতে পারি, not more than, not more than। তাহলে not less than অথবা কি not more than। he got not less than বা not more than 45% marks in English। তাহলে একটি বিষয় খুব মনোযোগ সহকারে খেয়াল করো, এতক্ষণ আমরা যে নিয়ম বুঝলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য, তা হচ্ছে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করে। আমি সব নিয়মগুলো একবারে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা যখন কোনো ব্যক্তিকে বোঝানো হয় তখন অনলি এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে নাউন ভার্ব বসে। যখন কোনো বস্তুকে বা বস্তুবাচক শব্দকে বোঝানো হয় তখন অনলি এর পরিবর্তে নাথিং ভার্ব বসে। যখন কোনো সংখ্যাবাচক শব্দ বোঝানো হয় তখন অনলি এর পরিবর্তে নট লেস দ্যান বা নট মোর দ্যান বসে। আশা করি অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সবাই ভালো করে বুঝতে পেরেছ। এবারে আমি অন্য একটি নিয়ম দেব। দেখো, সাধারণত বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি, মাস্ট ব্যবহার করি, হ্যাভ টু ব্যবহার করি। তাহলে খেয়াল করো, মাস্ট, হ্যাভ টু তার মানে হ্যাভ টু এর জায়গায় হ্যাজ টু হতে পারে, হ্যাড টু হতে পারে অ্যাকর্ডিং টু টেন্স। হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু হতে পারে। তাহলে মাস্ট, হ্যাভ টু যুক্ত ক্যান, এখানে কেন নেওয়া যেতে পারে, ক্যান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে এগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসবে। কি বসবে, ক্যান নট বাট বসবে। ক্যান নট বাট না বসিয়ে আমরা ক্যান নট হেল্পও বসাতে পারি। তাহলে ক্যান নট বাট অথবা কি ক্যান নট হেল্প বসবে। এখানে খুব মনোযোগ সহকারে খেয়াল করো, সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যদি আমরা ক্যান নট বাট না বসিয়ে যদি ক্যান নট হেল্প বসাই তাহলে হেল্পের পরবর্তী যে ভার্ব আসবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আমি রিপিট করতেছি, ক্যান নট হেল্প না বসিয়ে যদি আমরা ক্যান নট বাট বসাই তাহলে ওই ক্যান নট হেল্পের মানে হেল্পের পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। একটি উদাহরণ দেখে নাও অ্যাফার্মেটিভে। দেখো, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। এখানে এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি নেগেটিভ করতে চাইলে খেয়াল করো, উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কি দাঁড়ালো, মাস্টের পরিবর্তে আমরা কি বসালাম, ক্যান নট বাট। মাস্টের পরিবর্তে আমরা কি বসালাম, ক্যান নট বাট বসালাম। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ক্যান নট বাট না বসিয়ে যদি আমি এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাই, শুধু বাটের স্থলে হেল্প বসালে এই হেল্পের পরবর্তী যে ভার্ব আছে লাভ, এটা লাভিং হয়ে যাবে। কি হয়ে যাবে, লাভিং হয়ে যাবে। তাহলে উই ক্যান নট বাট হেল্প আওয়ার কান্ট্রি অথবা উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার কান্ট্রি। এখানে লাভ বানান করতে গিয়ে লাভকে লাভিং লিখতে গিয়ে শেষের ই উঠে গেল। এই নিয়ম তোমাদেরকে ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম। যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে সেখানে ই উঠে গিয়ে তারপর আইএনজি যোগ করতে হয়। আমার মনে হয় তোমাদেরকে যে আইএনজি নিয়ম
বুঝিয়েছিলাম তোমাদের মনে আছে, তারপর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। আইএনজি যোগের তিনটা নিয়ম, কয়টা নিয়ম বলো তো? আইএনজি যোগের তিনটা নিয়ম, এই তিনটে নিয়ম নিয়ে আমি এখন কথা বলবো। খেয়াল করো, যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে সেখানে ই উঠে গিয়ে কি থাকে? অনুচ্চারিত ই, অনুচ্চারিত ই থাকে, সেখানে ই উঠে গিয়ে তারপর আইএনজি যোগ করতে হয়। একটু খেয়াল করো, যেমন একটি মেক, টেক, হ্যাভ, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর আমরা এখানে শেষে কি আছে? যেমন মেক, আমরা কতটুকু উচ্চারণ করি? মেক, টেক, মেক, টেক, হ্যাভ, মেক, টেক, হ্যাভ, এতটুকু আমরা উচ্চারণ করি। আমরা কখনো বলি না মেকি। আমরা যদি ই এর উচ্চারণ করতাম তাহলে কি বলতাম? মেকি, টেকি, হ্যাভি। কিন্তু আমরা কখনো এগুলো বলি না। আমাদের এখানে কি বিষয়? এখানে ই অনুচ্চারিত থাকে, এগুলোর সাথে আইএনজি যোগ করতে হলে ই উঠে গিয়ে তারপরে আইএনজি যোগ করতে হয়। যেমন মেকিং, টেকিং। অনুরূপভাবে লাভ, লাভিং, এগুলো। এখন এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে, যে সমস্ত ভার্বের শেষে আই ই থাকে সেখানে আই উঠে গিয়ে তারপর আইএনজি যোগ করতে হয়। কি বলতো? আই ই। যে সমস্ত ভার্বের শেষে আই ই থাকে সেখানে আই ই উঠে গিয়ে তারপর আইএনজি যোগ করতে হয়। তাহলে আই, যেমন মনে করো লাই, লাই, ডাই, এগুলো। তাহলে এখানে শেষে কি আছে? শেষে এখানে আই আছে, আই উঠে গিয়ে কি হবে? ওয়াই হবে। আই ই এর পরিবর্তে কি হবে? ওয়াই হবে, তারপর আইএনজি যোগ করতে হবে। যেমন লাইং, তারপরে ডাই, ডাইং, এগুলো গেল দুটো নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে, যে সমস্ত এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে যদি এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষের অক্ষর যদি কনসোনান্ট হয় এবং কনসোনান্টের আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যোগ করতে হলে শেষের কনসোনান্টটি 2 বার হয়, তারপর আইএনজি যোগ করতে হয়। আসলে যখন আমি মুখে বললাম নিয়মটা তখন মনে হচ্ছে যেন অনেক কঠিন। আসলে এটা বেশি কঠিন না, বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এক সিলেবল বিশিষ্ট ভার্ব যেমন পুট, কাট, এইগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট ভার্ব। এর শেষের অক্ষরটা কি বলতো? কনসোনান্ট। কনসোনান্টের আগে কয়টা ভাওয়েল আছে? একটি মাত্র ভাওয়েল আছে। যেমন পুট, কাট, এগুলো। সংক্ষেপে আমরা বলতে পারি সিবিসি। অ্যাকচুয়ালি সিবিসি বলতে আমি কি বুঝিয়েছি খেয়াল করো। কনসোনান্ট, ভাওয়েল, কনসোনান্ট, কনসোনান্ট, ভাওয়েল, কনসোনান্ট। সিবিসি যখন থাকে কাট, এই এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষের অক্ষর কনসোনান্ট, এটাকে আইএনজি যোগ করতে হলে শেষের কনসোনান্টটি 2 বার হবে, তারপর আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে শেষের কনসোনান্ট কি? টি। টি আমি 2 বার লিখলাম, তারপরে আইএনজি যোগ করলাম। সুইম, এস ডব্লিউ আই এম এম, তারপরে আইএনজি, সুইমিং। কিন্তু দেখো, আমরা ইট, ইটের শেষে হচ্ছে কি? কনসোনান্ট, কিন্তু তার আগে 2টা ভাওয়েল আছে, তার মানে ভিভিসি। ভিভিসির ক্ষেত্রে না, ভিভিসির ক্ষেত্রে না, ভিভিসির ক্ষেত্রে কি বলতো? না, এটা না, এখানে শুধুমাত্র আইএনজি যোগ করতে হবে। তাহলে মনে রাখার স্বার্থে আমি কি বললাম? সিবিসি, নট বিবিসি। এক সিলেবল বিশিষ্ট হতে পারে। আমি যদি বলি কনগ্রাচুলেট, খেয়াল করো সবাই, কনগ্রাচুলেট, কনগ্রাচুলেট। এখানে কিন্তু উচ্চারণ করতে গিয়ে আমাদেরকে অনেকবার থামতে হচ্ছে। কনগ্রাচুলেট, তার মানে এটা এক সিলেবল বিশিষ্ট ভার্ব না। আই কনগ্রাচুলেট ইউ, তার মানে এখানে কনগ্রাচুলেট হচ্ছে ভার্ব, এটা এক সিলেবল বিশিষ্ট ভার্ব না। এক সিলেবল বিশিষ্ট ভার্ব হতে হবে এবং শেষের অক্ষর কনসোনান্ট হবে। কনসোনান্টের আগে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি? আইএনজি যোগ করে, শেষের কনসোনান্টটি 2 বার হয়, তারপরে আইএনজি যোগ করতে হয়। তাহলে 3টি নিয়ম। কয়টা নিয়ম? 3টা। আবার একটু মনোযোগ সহকারে খেয়াল করো।
যে সমস্ত ভার্বের শেষে অনুচ্চারিত ই থাকে সেখানে ই উঠে গিয়ে তারপর আইএনজি যোগ করতে হয়। যে সমস্ত ভার্বের শেষে আই থাকে সেখানে আই উঠে গিয়ে ওয়াই হয়, তারপর আইএনজি যোগ করতে হয়। আর যে এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষের অক্ষর যদি কনসোনান্ট হয় এবং কনসোনান্টের আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যোগ করতে হলে শেষের কনসোনান্টটি দুইবার হয়, তারপর আইএনজি যোগ করতে হয়। আশা করি তোমরা সবাই আইএনজি যোগের নিয়ম বুঝতে পেরেছো। তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে, তোমাদের আমি পড়াচ্ছি অ্যাপ্লিকেশন পড়াচ্ছি। 4টি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তোমাদের বইয়ে, পরে 4টি অ্যাপ্লিকেশন তোমরা শিখবে বাসাতে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।